চিচিং ফাক একটা জিনিস জানেন লাইফে না ঝোঁক বুঝে কোপ এই ব্যাপারটা খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট। মানে ঝোঁক যেরকম সেরকম দিতে হবে কোপ, এই কথাটা যে প্রথম আবিষ্কার করছিল সে ভাই খুবই বড় মাপের একজন বুদ্ধিমান। কারণ কই যাইতেছে লিফট, নিচে চলে যেতেছে অটো। আচ্ছা, ঝোঁক বুঝে কোপ নিয়ে কথা হবে। লিফট যেহেতু নামছে বের হয়েই আমি কথা বলতেছি। আবার চিচিং ফাক মানে আবার লিফটে উঠছি কেন জানেন? আমার ভুলে আমি চাবি নিয়ে বের হই নাই বাইকের, এখন চাবি নিতে আবার উপরে উঠতে হইতেছে। আর যে ব্যাপারে কথা বলতেছিলাম, কারণ চাবিটা নিয়ে ওই ব্যাপারে কথা বলতেছিলাম হচ্ছে আমরা কি নিয়ে, এই ঝোঁক বুঝে কোপ দেওয়ার যে ব্যাপারটা ওইটা নিয়ে আসতেছি। হ্যালো হ্যালো, সাউন্ড চেক করে ভিডিও করতে হবে এখন থেকে। কারণ হচ্ছে ওই দিন যেই ঘটনাটা আমার সাথে ঘটছে, সাউন্ড চেক না করার কারণে পুরাই উল্টাপাল্টা একটা ঘটনা ঘটে গেছে। অ্যান্ড সবসময় চেষ্টা করবেন হচ্ছে যখনই হেলমেট পরবেন নিচের স্ট্রাইপটা লাগানোর জন্য। কারণ স্ট্রাইপটা যদি না লাগান তাহলে যে জিনিসটা হইতে পারে সেটা হলো হেলমেট খুলে যাবে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয়। আর প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল ঘরের মধ্যে, বাইরে অতটা ঠান্ডা না, যেহেতু এর আগে একবার নিচে নামছিলাম দেখলাম। তবে ঠান্ডা আছে, একদম নাই তা না। এই জন্য একটা মোটা শার্ট পরে নিছি, টি শার্টের উপরে একটা ব্যাগ নিয়ে নিছি জিনিসপত্র। চলেন বাইকের কাছে যাই। ঘটনা যেটা ঘটছে, আমার এই ভুলটা মাঝে মাঝেই হয়, বাইকের চাবি উল্টাপাল্টা হয়ে যায়। অ্যান্ড বাইকের পেপার নিতে গিয়ে চাবি এদিক সেদিক করে ফেলি। অনেক সময় চাবি না নিয়ে নিচে আসি, দেন আবার চাবি নেওয়ার জন্য উপরে যাওয়া লাগে। এই ধরনের ঘটনা অহরহ, মানে এটা কোনো নতুন কাহিনী না। হ্যাঁ দাদা ভাই নিছি, এটা কোনো নতুন কাহিনী না আমার জন্য। তবে 1:34 বাজে, চলেন বাইকটা একটু 30-40 সেকেন্ড কোল্ড স্টার্ট দেই, আর তারপরে হচ্ছে আমরা রওনা হই। আর আপনাদের সাথে কথা বলবো আজকে ওই ব্যাপারটা নিয়ে, যেটা হলো ঝোঁক বুঝে কোপ। নট অনলি দ্যাট, বাইকটার তেলও শেষ। তবে আজকে মনে হয় তেল ঢুকাবো না, কারণ এখন ইমার্জেন্সি দেখাইতেছে, কিন্তু একটু পরেই দেখাবে 2 কাটা আছে। তার মানে তেল মোটামুটি আছে, এটা দিয়ে আমি চলতে পারবো। এমটিতে তেল খুব কম খায় আজকে, ঠিক নাই। আবার কিরে এটা বেরোইলো কেন? এটা আমি তো এটা নামাই নাই, কে নামাইলো? তার মানে বাইকে উঠে কেউ বসছিল। বাইকে উঠে যদি কেউ বসে তাহলে এই কাপড় দিয়ে বাইক ঢেকে রাখছিলাম, এটা তো আমি একটু আগে উঠাইছি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? যাই হোক, যেখানে ছিলাম, ঘটনা তো কিছু একটা ঘটছে। আচ্ছা, এটা এমনও হতে পারে হয়তো আমি কালকে কোনো কারণে নামাইছি, বা হয়তো কোনো কারণে নামাইছি, অযথা মানুষের উপরে দোষ দিয়ে লাভ নাই। যেখানে ছিলাম, ঝোঁক বুঝে কোপ। ঝোঁক বুঝে কোপ ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে, চলেন বের হই আগে। ঘটনা হচ্ছে, একটা জিনিস ঝোঁক বুঝে কোপের ব্যাপার টানতে হলে আমার আসতে হবে হচ্ছে কসাইদের দিকে। কসাইরা দেখবেন একটা চাপাটি দিয়ে বছরের পর বছর কাজ করতেছে, গরুর পর গরু কোপায়া যেতেছে, কিন্তু কোনো ঝামেলা নাই, মানে ঠিকঠাক মতো ওদের চাপাটি চলতেছে, ধার দিতেছে, কাজ করতেছে। কিন্তু আমরা যারা সিজনাল কসাই আছি, যারা শুধু কোরবানির ঈদে চাপাটি নিয়ে বসি, আমরা দেখা যায় কোপের পর কোপ দিতেছি, কিন্তু ভাই কাহিনী তো হচ্ছে না, মানে হাড় কাটতেছে না। হয় না এরকম ঘটনা? যারা কাটছেন তারা বলতে পারবেন বা জানবেন। এমনও আছে, আমি ধরেন খাসির হাড্ডি কাটতে যাই, চাপাটির মাথাটা ভেঙে ফেলছি, অথচ বড় বড় গরু মহিষ এগুলার হাড় কাটতেছে কসাইরা। কারণ ঝোঁক বুঝে কোপ দিতে জানে তারা জানে কোন হাড়ে চাপাটির কোন অংশ দিয়ে কোপ দিতে হবে এবং কতটুকু, মানে এটাকে কি বলে, কতটুকু জোর খাটায় কোপটা দিতে হবে, এইটা জানে বলে এই জিনিসটা হয়। প্লাস আপনি যখন ধরেন জঙ্গল কাটতেছেন বা গাছ কাটতেছেন, তখনও দেখা গেছে এমন কপি দিচ্ছেন, এক ডাল কাটতে যায় সাথে আরেক ডাল কেটে গেছে। আবার এমনও হইতে পারে যে এমন কপি দিচ্ছেন, ডাল কাটা তো দূরের কথা, কোপের পর কোপ দিতেছেন কিন্তু গাছ কাটতেছে না। তো আসলে বুঝতে হবে যে কোন ঝোপে কি পরিমাণ কোপ দিতে হবে, এটা সর্বক্ষেত্রে। আপনার ধরেন আমরা সবসময় কি চিন্তা করি যে একটা ব্যাংক ব্যালেন্স, তাই না? একটা ভালো ব্যাংক ব্যালেন্স, এটাই তো আমাদের একটা বিশাল টার্গেট থাকে। এটা কি রাস্তা? এই রাস্তা কই গেছে? চলেন তো দেখি। নতুন নতুন রাস্তা চিনতেছি আর আপনাদের সাথে গল্প হইতেছে। এই সুন্দর একটা সাইকেল ওনার কাছে। এই রাস্তাটার সামনের জায়গাটা বেশি সুন্দর, এখানে বাইক রেখে যদি ছবি তোলা হয়, মানে এই রাস্তাটা ফুলফিল বর্ডার করে যদি একটা ছবি তোলা হয় পেছনের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে, তাহলে ব্যাপারটা খুব জোশ হবে। বাট এই রাস্তাটা আটকানো কি আমার জন্য উচিত হবে? দেখেন তেল 1 কাটা উঠে গেছে, বলছিলাম না? আমি একটা চেষ্টা অবশ্য করব, যে জিনিসটা চিন্তা করছিলাম, কোনো রিক্সা আইসা পড়লে খুব ঝামেলায় পড়বো। পুরো রাস্তাটা আমি এখন আটকায় দিব, এমন একটা ভাবে থাকি যে আমার বাইক নষ্ট হয়ে গেছে। চাচা ধমক টমক না দিলেই হয়। এই দেখেন বাইকটা এখানে রাখবো, অ্যান্ড ফুল রোড ব্লক। অ্যান্ড কেউ একজন চলে আসতেছে, ছবি এরকম না, এরকম পোর্ট্রেটে কেউ আসার আগে আরেকটু পিছনে যেতে হবে। আরে ওয়াও, গেটটার কারণে ভাল লাগতেছে না।
ওহো কাকা এসে পড়ছে। এটা একটা কাজ করছি আমি, রাস্তার মধ্যে এইভাবে বাইক রাখছি। অভদ্র ছেলে আমি। সালমান মুক্তাদিরের ফ্যান, আমি আসলে সালমানের ফ্যান। সালমান আমার একটা ভিডিওতে কমেন্ট করছিল, আমার ওই ভিডিও অনেক ভিউ হয়েছিল। আচ্ছা এটা কই রাস্তা, কি এদিকে কোন দিকে আসলে, কই আসলাম? এদিকে কি রাস্তা আছে ভাই? এদিকে প্রচুর ডেড ইন্ড জানেন। এই রোডটা তো চিনি চিনি লাগে, আসছি লাগে। এদিকে মেবি ডেড ইন্ড, আর যাওয়া যায় না। কিরকম এই জায়গাটা, এলাকাটা একটু অন্যরকম। আচ্ছা এদিক দিয়ে যাই, দেখি তো বাইর হওয়া যায় কিনা। আচ্ছা ঝোপ বুঝে কোপ যেখানে ছিলাম, তো অবশ্যই ঝোপ বুঝে কোপ এই জিনিসটা সর্বক্ষেত্রে জরুরি। কারণ দেখেন আমরা অলওয়েজ, যেটা নিয়ে কথা বলতেছিলাম, অলওয়েজ একটা চিন্তায় থাকি, কি জানেন না? জানি তো আমরা। দেখেন আমে মুকুল ধরছে, তার মানে আর কয়েকদিন পর কাঁচা আম, বৈশাখী ঝড়ে কাঁচা আমের গন্ধ, উফ, মানে লাইফ ইজ জিঙ্গা। ভাই এদিকে কি রাস্তা নাই কোনো দিক যাওয়ার? বাম দিকে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। এই সুন্দর বাড়ি আছে এদিকে, তো অ্যাপার্টমেন্ট মনে হয় সেলও হয়। অনেক সুন্দর বাসা তো এই এলাকায়। আমার মাথার মধ্যে কে যেন কি ফেলছে উপরে থেকে, টুক করে আওয়াজ হয়েছে হেলমেটে। দুষ্টু পোলা পাইন, তোরা ভাঙিস না তো আইন। তো যেখানে ছিলাম, আমাদের লাইফে আমাদের একটা উদ্দেশ্য থাকে যে আমরা একটা সঞ্চয় করব, তাই না? একটা ব্যাংক ব্যালেন্স বানাবো। একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি চিন্তা করেন যে আপনি আজকে 50,000 টাকা ইনকাম করছেন, অ্যান্ড 50,000 টাকা থেকে আপনার ফ্যামিলিতে খরচ হয় ধরেন 40,000 বা 30,000, 20,000 টাকা আপনার থাকতেছে, অ্যান্ড ওই 20,000 টাকা আপনি সঞ্চয় করতেছেন। প্রতি মাসে 20,000 টাকা করে সঞ্চয় করতেছেন। প্রতি 12 মাসে 12 × 20 যেটা হয়, ওইটা অ্যামাউন্ট আপনি সঞ্চয় করতেছেন। এখন ওই টাকাটা সঞ্চয় করে 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 বয়সের এক পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনার একটা অ্যামাউন্ট হয়েছে, অ্যান্ড তারপরে কি করবেন? ওই টাকাটা কারোর জন্য রেখে আপনি মরে যাবেন। এমনই তো হয়, তাই না আমাদের লাইফে? ভাই সরি, এমনই আমাদের লাইফে হয় যে আমরা সঞ্চয় করতে 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 লাইফের একটা জায়গায় যাই, তখন গিয়ে হয়তো একটা বাড়ি টাড়ি বা একটা ফ্ল্যাট ট্যাট করে দেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই। তার মানে সারাটা জীবন আমরা খাটাখাটনি করলাম হচ্ছে একটা সম্পদ করার জন্য, অ্যান্ড সম্পদটা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই। সঞ্চয় করতে থাকি আমরা, অনেক সময় লাগে। আর কিছু কিছু লোক দেখবেন যে এরা খুব অল্প সময়ের মধ্যেই কিছু না কিছু করে দেখবেন যে এই বাড়ি টাড়ি হাবি জাবি এই সেই করতে করতে একটা জায়গায় পৌঁছায়া যায়, মানে অনেক দূর আগায়া যায়। তার জন্য একটা বাড়ি বা একটা ফ্ল্যাট খুব সিম্পল একটা ব্যাপার হয়। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, একটা মানুষের জন্য একটা গাড়ি আর একটা বাড়ি করাই অনেক বড় একটা ইস্যু বা অনেক বড় একটা ব্যাপার হয়, তাই না? যারা ধরেন বিদেশ যায়, বিদেশ থেকে সারা জীবন বিদেশ করে বাংলাদেশে আসে, একটা বাড়ি গাড়ি করে দেন মরে যায়। আসলে বাংলাদেশে থেকে অনেক লোক দেখবেন এরকম যে একের পর এক বাড়ি কিনতেছে, বেচতেছে, বা গাড়ি কিনতেছে, বেচতেছে। যারা গাড়ির ব্যবসা করে, যারা অ্যাপার্টমেন্টের বিজনেস করে, তারা তো একদম এটাই তাদের করতে হয়। মানে শখের শখও পূরণ হচ্ছে, আবার কাজের কাজও হচ্ছে। যেমনটা হচ্ছে আমার, দেখেন আমি বাইক আমার শখ, এটা নিয়ে আমি কাজটা সব কিছু বের করে ফেলছি। আমার আয় ব্যয় বিজনেস যা আছে সবই বাইক সম্পর্কিত, অ্যান্ড মোটামুটি আমি একের পর এক যে কোনো বাইকই চাইলে চালাইতে পারতেছি। আর আমি যদি চিন্তা করতাম যে আমি একটা ভালো বাইক কিনবো, টাকা জমাই, তাহলে কিন্তু হইতো না। আমি আমার লাইফের একটা ছোট্ট উদাহরণটা নিই, তাহলে মনে হয় আপনাদের জন্য বুঝবেন তো অবশ্যই। এটা না তো রকেট সায়েন্স না বুঝার কিছু নাই। তো এটা একটু ইজি হবে এই জিনিসটা। তার আগে হচ্ছে আমার এই ঝামেলা থেকে একটু বের হওয়ার ধান্দা করতে হবে। মামা যান, আগে যান। এখানে দেওয়া হয়েছে, ট্রাফিক কন্ট্রোলার দেওয়া হয়েছে, যদিও সরকারি না, বেসরকারি, বাট দেওয়া তো হয়েছে। তো ব্যাপারটা কীরকম দেখেন, প্রতিটা মুহূর্তে আপনি যে টাকাটা ইনকাম করছেন আর কি, ইনকামের টাকাটা ব্যাংকে জমায়ে রেখে ওই ব্যাংক থেকে সামান্য সুদ বা অবৈধ বলতে হালাল না আর কি, হারাম ইনকামই তো বলে এটা মুসলমানদের, তাই না? তো হারাম ইনকাম করার চেয়ে আপনি যদি ওই টাকাটা বিনিয়োগ করেন, হ্যাঁ কিছুটা, যেটা আমি করছি দেখেন, আমি আমার লাইফে যখন স্টুডেন্ট লাইফে ইনকাম করা শিখলাম, শেয়ারের মার্কেটে ইনকাম করতাম। তো শেয়ার আমি সবসময় জানতাম যে শেয়ার হচ্ছে যে কোনো সময় ফল করতে পারে এবং আমি দেউলিয়া হয়ে যেতে পারি। আমি যেটা করতাম, বেশি না, 2 লাখ টাকা আমি একটা আলাদা অ্যাকাউন্টে ব্যাংকে রেখে দিতাম। যেই অ্যামাউন্টটা দিয়ে আমি চিন্তা করতাম যে আমি অসুস্থ হইতে পারি বা কিছু। আমি আগে প্রচুর অ্যাক্সিডেন্ট করতাম, যখন বাইক চালাইতাম না তখন প্রচুর অ্যাক্সিডেন্ট করতাম এবং প্রচুর অসুস্থ হইতাম। এই জন্ডিস, এই টাইফয়েড, বাইরে খাওয়া দাওয়া বেশি করতাম, তো অনেক রকম অনেক অসুস্থতায় আমাকে অনেক সময় নষ্ট করাইছে ওই টাইমটা। এই জায়গায় এত জ্যাম। তো ওই সময়টা যেটা করছি, আমি 2 লাখ টাকা এক্সট্রা রাখতাম, যে ধরেন অসুস্থ হয়ে গেলে যাতে আমি ওই টাকাটা থেকে সাপোর্ট পাই
বা মা আছে আমি আছি, একটা যে কোনো সময় হসপিটাল বা টাকাটা লাগে, কখনোই হাত দিতাম না। তো ওই অ্যামাউন্টটাও আস্তে আস্তে আমি বাড়াইছি সব সময়। প্লাস ওই অ্যামাউন্টটা বাড়তে বাড়তে একটা বড় অঙ্কে গেলে ওই যে আমি শখ পূরণ করতাম তখন, অ্যান্ড শখ পূরণ করতে করতে মোটরসাইকেলের শখ আমার ছিল না, ক্যামেরার শখ ছিল। মানে আমার একটা অভ্যাস কি, আমি যখন যেই ট্রেডে তখন ওই ট্রেডের যে অস্ত্র ওইটা আমি একটা রাখতাম না, একাধিক রাখতাম। মানে সবসময় যে কোনো কারণে একটা নষ্ট হয়ে গেলে যাতে আরেকটা দিয়ে আমি কাজ করতে পারি। ক্যামেরা তো অলওয়েজ আমার 2টা থাকতো, অ্যান্ড এতে করে দেখা গেছে যে আমি আরেকটা ক্যামেরা মাঝে মধ্যে ভাড়া খাটাইতে পারতাম। মানে আমি যাকে দিয়ে কাজ করাবো তাকে আমি জাস্ট কাজের মজুরিটা দিয়ে আমার ক্যামেরা দিয়ে এই কাজটা উঠায় নিয়ে আসতে পারতাম, 2টা ক্যামেরা থাকাতে। অ্যান্ড লেন্স অনেকগুলো ছিল। তো এই হলো অবস্থা। মাঝে মধ্যে লেন্স কিনে আবার বিক্রি করে দিতাম ভালো দাম পাইলে। মানে সেকেন্ড হ্যান্ড মার্কেটে একটা বিশাল প্রভাব ছিল ওই টাইমে আমার। বাংলাদেশের ফটোগ্রাফি সেক্টরে অনেকে আমার কাছ থেকে লেন্স কিনছে, অ্যান্ড অনেকে আমাকে লেন্স ব্যবসায়ী হিসেবেও তখন চিনতো। এভাবে দেখেন আমি আস্তে আস্তে যখন মোটরসাইকেলের নেশা ঢুকলো, একটা বাইক কিনলাম, অ্যান্ড ওই বাইকটা বিক্রি করলাম, ওটা থেকে ভ্লগিং শিখলাম। অ্যান্ড তারপরে দেখা গেছে যে কিছু বাইক, মানে ওইটা তো আসলে আমার বিজনেসের অংশ না মূলত, বাইকটা ওইভাবে অংশ না তখন। তারপরেও কিছু বাইক দেখা গেছে যে এদিক সেদিক কোনো না কোনোভাবে ব্যবস্থা করে কম দামে কিনতে পারতাম, যেহেতু বাইকের বিজনেস যারা করে তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক। তো কম দামে বাইক কিনতে পারলে সুবিধাটা কি জানেন? বিজনেসের একটা বড় পয়েন্ট হচ্ছে, লক্ষ্য হচ্ছে যে আপনার কেনার সময় জিততে হবে, তাহলে আপনি বিক্রির সময় জিতে যাবেন। বিক্রির সময় লাভ করে যে বেচতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই, এই জন্য জিনিস কেনার সময় জিততে হবে। তা আমি বাইকগুলো কেনার সময় জিততে পারতাম, বা এখনও হয়তো পারি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো যেটা হয়, অল্প দামে আমি বাইক কিনতে পারি, যেহেতু ব্যবসায়ীদের সাথে আমার ভালো সম্পর্ক, আমি বাইকের দাম জানি বা এরকম কিছু একটা, বা এই ব্যবসার সাথে টুকটাক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি জড়িত। তো যে কারণে কিছুটা হইলেও আমি কম দামে বাইক কিনতে পারি। এভাবে আমি যেটা করছি, এখান থেকে 5 টাকা ইনকাম হলে 2 টাকা নিজের জন্য রেখে 3 টাকা আরেক জায়গায় ইনভেস্ট করছি। অ্যান্ড ওইখান থেকে ওই 3 টাকা যদি 4 টাকা হয়ে ফেরত আসতো, 1 টাকা রেখে আবার আমি ওই 3 টাকা ইনভেস্ট করছি। এই তো একটা গেল এখনকার কাহিনী। কিন্তু এর আগে আমরা যেখানে ছিলাম, শেয়ার মার্কেটের যে ব্যাপারটা, আমি জানতাম যে শেয়ার মার্কেট যে কোনো সময় ধস নামতে পারে। অ্যান্ড আমি একটা অ্যামাউন্ট এভাবে রাখতে পুরো একটা অ্যামাউন্ট আমি বের করে ফেলছিলাম। অ্যান্ড শেয়ার মার্কেটে আমার যে ইনভেস্টটা ছিল, সবাই যে ভুলটা করে, মানে জুয়ার মতো ভুল করে সবাই, যে আজকে 5 টাকা দিয়ে ধরেন 10 টাকা বানাইছে, আবার কালকে 10 টাকা ইনভেস্ট করে, এটা দিয়ে 20 টাকা হয়েছে 20 টাকা ইনভেস্ট করে। বাট না, আমি এই কাজটা কখনোই করি না। আমি 5 টাকা নিয়ে খেলতে নামছি, আমি 5 টাকারে যখন দেখছি যে আমার 10 টাকা হয়ে গেছে, আমি আমার 5 টাকা বের করে ফেলছি। আমি যে 5 টাকা আছে এটারে এবার খেলতে যত বেশি হোক ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমার আসল ব্যাপারটা আমি বের করে ফেলছি। এবং তারপরে আমি আস্তে আস্তে কিছু প্রফিটও বের করে ফেলতাম। অ্যান্ড আমিও শেয়ার মার্কেটে বিশাল একটা অ্যামাউন্ট ধরা খাইছি, এটা অলমোস্ট 10 লাখ টাকা না হলেও আশপাশে। তো ওই সময় 10 লাখ টাকা আমার জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট, বাট ওখান থেকে আমি বের হয়ে আসতে পারছি, কারণ আমি আমার অন্য অ্যামাউন্ট বের করে রাখছিলাম, যদিও কষ্ট হয়েছে। অ্যান্ড এই হলো ব্যাপার। তো এইভাবে আমি যেটা বলবো যে ঝোপ বুঝে কোপ যেমন দরকার, ঠিক ওই রকম আপনার শুধু টাকা জমায় রাখলেই হবে না, কিছু ক্ষেত্রে টাকা ইনভেস্টও করতে হবে। টাকা ইনভেস্ট করবেন, টাকা ইনভেস্ট করলে দেখবেন ওটা আবার বেশি হয়ে ফেরত আসবে। অ্যান্ড এইভাবেই ওই যে বললাম না, যে কিছু লোক সারা জীবন কষ্ট করে একটা বাড়ি আর একটা গাড়ি করে, আর কিছু লোক বাড়ি গাড়ি বিক্রি করে আরো, মানে তার লাইফটা দেখা যায় একের পর এক বাড়ি কিনতেছে, গাড়ি কিনতেছে, এইভাবে আরো মজায় কাটতেছে। যদিও সবার লাইফে সমান সুখ সমান দুঃখ, এই জিনিসটা নিয়ে এর আগেও আমি ভিডিও বানাইছিলাম। আল্লাহর দুনিয়ায় আপনাকে যতটুকু সুখ আপনি পাবেন, ঠিক ততটুকু দুঃখ আপনার জন্য বরাদ্দ, এবং যত কম সুখ আপনার থাকবে তত কম দুঃখ আপনার বরাদ্দ। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এই আল্লাহর দুনিয়ায় হবেই। তো কাউকে আল্লাহ ঠকায় নাই, সবাইকে সমান সুখ সমান দুঃখই দিচ্ছে। আমরা এক জায়গা থেকে অলওয়েজ আসলে একটু হতাশায় থাকি যে আরে ও মনে হয় আমার চেয়ে বেশি খুশি। এক রাজা এক কাঠুরিয়ারে হিংসা করে বসছে যে কাঠুরিয়া কেন আমার চেয়ে বেশি খুশি, এটা বলছিলাম কিছুদিন আগে একটা গল্পে। যাই হোক, এই হলো অবস্থা। তো প্রত্যেকটা মুহূর্তে ভাইয়া রিস্ক নিতে হবে লাইফে। বিজনেসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট হচ্ছে রিস্ক। শুধু টাকা দিয়ে ব্যবসা হবে না, আপনাকে অনেক টাকা দেওয়া হয়েছে, আপনি ব্যবসায় ধরা খায় জিরো হয়ে যাবেন। রিস্ক নিতে হবে এবং সঠিক জায়গায় রিস্ক নিতে হবে। ভুল জায়গায় রিস্ক নিলেও যে আপনাকে 5 কোটি টাকা আজকে দিলে কালকে দেখা যাবে যে আপনার 1 কোটি কম পড়ছে। আর যদি আপনি সঠিক জায়গায় রিস্ক নেন, 5 কোটি টাকা লাগবে না ভাই, 1 লাখ টাকা নিয়ে ব্যবসা করে অনেক কিছু করা সম্ভব। এই যে ভ্যানে লোকটা ব্যবসা করতেছে, এই যে লোকটা সিঙ্গারা টিঙ্গারা বেচতেছে, এই যে লোকটা চা নিয়ে এখানে বসছে টুকটাক জিনিসপত্র নিয়ে, কত ইনভেস্ট ওনার, পুঁজি খুব বেশি তো না, বাট এইভাবে উনি ওনার সংসার চালাইতেছে না ভাই। একটা চায়ের দোকান আপনি যদি খোঁজ খবর নেন, দেখবেন যে চায়ের দোকানের মালিকরা মানে গ্রামে জায়গা টায়গা করে বাড়ি টাড়ি করে, অনেকে তো শহরেও ফ্ল্যাট ট্যাট করে ফেলে। মানে যেই বিল্ডিং এর নিচে চায়ের দোকান, ওই বিল্ডিং এ তার 2-1টা ফ্ল্যাট আছে, এরকম রেকর্ড খুঁজলেই পাবেন চায়ের দোকান যারা করে তাদের। তো আসলে
রিস্ক নিতে হবে, কাজ করতে হবে। ঢাকা শহরের মানুষের একটা খুব বড় সমস্যা কি জানেন? কালকে করব আর একটু রেডি হয়ে নেই, এই রেডি হইতে হইতে ওনার আর আসল কাজই হয় না। এটা হলো ঢাকা শহরের পোলাপানের খুব বড় একটা সমস্যা। আর ঢাকার বাইরের লোকজন ঢাকায় এসে অনেক কিছু করে ফেলতেছে, কারণ হচ্ছে তারা ওই রিস্ক নিয়েই এখানে আসছে, মাথায় কাপড় বাইন্ধেই আসছে, ব্যাপারটা এরকম। তো যাই হোক, আসলে সব কিছুর পরে রিস্ক যেমন নিতে হবে ওরকম সুস্থ স্বাভাবিকভাবেই রিস্ক নিতে হবে। খালি রিস্ক নিলেই হবে না, রিস্কটা যাতে ঠিক ওয়েতে রিস্ক হয় ওই ব্যাপারটাও মাথায় খেয়াল রাখা লাগবে আর কি। এই হচ্ছে অবস্থা। যাক, এই ব্যাপারে কথা বলতেই আজকে ভিডিওটা অন করছিলাম, কারণ আজকে অন্য কোনো আমার টপিক নাই। কোনো বাইক নিয়ে আর কি কথা বলবো, সব বাইকই এখন আমার কাছে পুরানো লাগে, সব বাইকের সব টপিকই মনে হয় শেয়ার করছি এরকম লাগে। তো বাইকের তেল প্রায় শেষ, এক কাটা আছে। সামনের ভিডিওতে আমরা ট্রাই করব হচ্ছে এই বাইকের মাইলেজটা টেস্ট করে ফেলার জন্য। এবার আমি জানি খুব কম পাবো, কারণ বাইক বেশিরভাগ সময় পরেই ছিল, আর বাইক যখন পরে থাকবে তখনও তো বাইকের তেল কমবে, কারণ ট্যাঙ্কে অল্প হইলেও কোনো না কোনো জায়গা দিয়ে একটু হাওয়া টাওয়া যাওয়ার ব্যাপার থাকে, তো ওইখান দিয়ে তেল একটু একটু করে উড়ে শেষ হবে, এটাও স্বাভাবিক, এটা কোনো বড় ইস্যু না, সব বাইকে এটা হবে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। একটা এখানে রাখি, আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। এবং ট্রাক আইবো, ট্রাক আসবে, ট্রাক। আচ্ছা, ওকে, এই ট্রাক পরে আসেন। যাই হোক, যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। অ্যান্ড ইয়ামাহার নতুন অনেক বাইক চলে আসছে আরও। হাহা, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.